সেই ক্ষেত্রে যদি 1 থেকে 1.5 বিলিয়নও যদি এটা কমে যায়, তাহলে তো সরকারের তো প্রতি মাসে $3 বিলিয়ন করে ডেফিসিট হবে। তাহলে এটা সামাল দিবে কিভাবে? এই কারণে আমার কাছে যেটা যেটা মনে হচ্ছে যে সরকারের পতন একটা সময়ের ব্যাপার। ইমরান খানের সমর্থকদের কিন্তু একই কাজ করা হয়েছিল, এবং সেনাবাহিনীর অনেক আস্তানা পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন ব্রিগেডিয়ারকে প্রকাশ্যে গুলি করে কিন্তু হত্যা করা হয়েছিল। আমরা চাই না যে এই ধরনের ঘটনা ঘটুক। শেখ হাসিনা রাজনৈতিকভাবে সমাধান করবে, এবং সবচাইতে সহজ সমাধান হলো ওনার পদত্যাগ। পলিটিক্যাল পার্টি হিসেবে এটা নিষিদ্ধ করেছে 2018 সালে। এখন 2024-এ এসে যেহেতু বিএনপি তথা সব দল যেহেতু নির্বাচনে যায় নাই, এই জন্য জামাতকে নিয়ে বেশি একটা খেলে নাই বা খেলাধুলো হয় নাই। ইতিমধ্যে আমি দেখলাম ওই যে ইন্ডিয়ান অনলাইন পত্রিকা নর্থ ইস্ট, সেই পত্রিকায় আমি যেটা দেখলাম যে 6টি ডিও লেটার আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছে, এবং এই 6টি ডিও লেটার বা এম্বাসি থেকে যে মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন এম্বাসি গুলোতে যে লেটার গুলো দেওয়া হয়েছে সেখানে ওই ধরনেরই একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে। এবং আমি যেটা আজকে বিশ্বস্ত সূত্রে খবর পেলাম সেটা হলো যে সরকার এখন যেটা চাচ্ছে, জামাত এবং ছাত্র শিবিরকে একটা স্কেপ গড তৈরি করে ওনারা একটা ন্যারেটিভ তৈরি করবে, করে বলবে এই যে 500 ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা তো আর 500 বলবে না, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 150, যে 150 জনকে যে হত্যা করা হয়েছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে বা যারা অন্ধ হয়েছে, এটা জামাত শিবির করেছে, মূলত শিবির করেছে জামাতের সংগঠন হিসেবে, অঙ্গ সংগঠন হিসেবে, এবং এটার ফান্ডিং দিয়েছে হলো বিএনপি, এবং এটা নির্দেশ দিয়েছে লন্ডন থেকে তারেক রহমান। এই ধরনের একটা ন্যারেটিভ তারা রেডি করবে বা তারা রেডি করার চেষ্টা করছে। এটা দিয়ে কি আসলে শেষ রক্ষা হবে? সেটা হলো যে হাসিনা। আপনি দেখেন যে কেউ যদি নদীতে ডুবে যায় বা সমুদ্রে ডুবে যায়, ডুবে গেলে যখন সে জানে যে সে নিশ্চিত মারা যাবে, ওই মুহূর্তে কিন্তু সে খড়কুটাও যা পায় সেটা কিন্তু ধরে রাখার বাঁচার চেষ্টা করে। এই কারণে এখন শেখ হাসিনা সর্বশেষ তার আদালতকে ব্যবহার করবে, তার এই যে রাজনৈতিক যে 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 এরিয়াগুলো আছে এটা সে ব্যবহার করবে। এমন হতে পারে যে বিএনপির যে সমস্ত নেতা নেত্রীদের আছে বা শীর্ষ লেভেলে, এদেরও হয়তো অর্থের লোভ দিতে পারে, অথবা বলতে পারে তোমাদের মামলা মকদ্দমা থেকে তোমাদের মাফ করে দিব, তোমাদের এই পরিমাণ টাকা দিব, এরকম হয়তো তারা করতে পারে। কিন্তু সমস্যাটা হলে আমি আপনার সাথে একটু হাইপোথেটিক্যাল আলোচনা করি, ডক্টর মারুফ মল্লিক, আপনার অ্যাটেনশন ড্র করি। ধরেন এই আন্দোলনটা হলো না বা এই আন্দোলনটা হয় নাই, কিন্তু সরকারের যে ব্যাংকের যে হিসাব, সরকার যে সর্বশেষ শেখ হাসিনা চায়না যাওয়ার আগে যখন তাদের যে ফাইন্যান্সিয়াল বা সেভিংস অ্যাকাউন্টে যেটা ধরা পড়লো যে $9.26 বিলিয়ন হলো ডেফিসিট, মানে মাইনাস, এবং তার মানে প্রায় $10 বিলিয়ন। তার মানে আমাদের আক্ষরিক অর্থে যে রিজার্ভের গল্প শোনানো হয়েছে এতদিন, সেই রিজার্ভ কিন্তু আমাদের কাছে না। আমি কিন্তু এখনো অনলাইনে যারা ইউটিউবে এই আপনার যে রিজার্ভ নিয়ে কথাবার্তা বলে, তারা কিন্তু এখনো বলে যে সরকারের হিসাব নাকি, সরকারের রিজার্ভ নাকি $12 বিলিয়ন আছে। আক্ষরিক অর্থে সরকারের রিজার্ভ $12 বিলিয়ন আছে, কিন্তু $12 বিলিয়ন ভিতর তো $9.26 বিলিয়ন তো ডেফিসিট, মানে মাইনাস, মানে কোনো না কোনো কোম্পানি, কোনো না কোনো স্টেক হোল্ডার, কোনো না কোনো কান্ট্রি বা পাওনাদার আমাদের কাছে এই টাকাটা পাবে। তার মানে আপনি যখন এই $9.26 বিলিয়ন দিয়ে দিবেন, তাহলে আপনাদের রিজার্ভ থেকে মানে 2.5 বিলিয়নের মতো, 2.5 থেকে 3 বিলিয়নের মতো, তাহলে 2.5 থেকে, কিন্তু আপনি এই $9.26 বিলিয়ন হয়তো সরকার চালাকি করে আপাতত 2-3 মাস হয়তো এই টাকাটা দিবে না, কিন্তু যখন এই টাকাটা দিবে না, তাহলে যারা এই টাকাটা পাবে তাহলে তারা তো পরবর্তীতে আপনাকে ওই বাকিতে আপনাকে দিবে না। কারণ আপনি যে তেল আনেন, আপনি যে অকটেন আনেন, তো ওরা তো গ্রেস পিরিয়ড দেয় 45 ডেজ। আপনি যে ওষুধে যে র মেটেরিয়াল আনেন, ওরা একটা গ্রেস পিরিয়ড দেয়। আমরা যে গাড়ি ইম্পোর্ট করি বা গাড়ির পার্টসপাতি ইম্পোর্ট করি, তারা একটা গ্রেস পিরিয়ড দেয়। তাহলে আলটিমেটলি তো তারা পরবর্তীতে আর বাকিতে দিবে না। তার মানে আলটিমেটলি সরকারের কাছে আছে 2.5 থেকে 3 বিলিয়ন। তা আমাদের তো প্রতি মাসে $1 থেকে $1.5 বিলিয়ন ডেফিসিট আছে। তাহলে সরকার তো মানে আলটিমেটলি এই হিসাবগুলো কিন্তু আপনি অনেকবার মানে বেশ কয়েকবার টক শোতে বলেছেন। আমি এটা আপনাকে বলছি হলো এই কারণে যে আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম ছাত্র আন্দোলন হয় নাই। তো ছাত্র আন্দোলন যদি না হলেও তো 2 মাস পরে কান্ট্রি উইল টার্ন অ্যাজ লাইক শ্রীলঙ্কা। তো এখন এই আন্দোলন যেহেতু হয়েছে, এই আন্দোলনের পরে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা যারা আছে, তারা তো বলছে যে শাটডাউন রেমিটেন্স। তা আমাদের তো রেমিটেন্সের মানে আমাদের যে রিজার্ভ যেটা বাড়ার পদ্ধতি হচ্ছে এক্সপোর্ট আর রেমিটেন্স, আর কোনো মাধ্যম তো নাই। তো এক্সপোর্টে আমাদের আসে হলো 3 বিলিয়ন,
রেমিটেন্স আসে 2 বিলিয়ন। তো 2 বিলিয়ন যদি বন্ধ হয়ে যায়, তো হয়তো 2 বিলিয়ন বন্ধ হবে না, কারণ অনেক দেশ আছে যেখানে যেখানে আদার চ্যানেলে, ব্যাংকিং ছাড়া অন্য চ্যানেলে টাকা পাঠানো যায় না। সেই ক্ষেত্রে যদি 1 থেকে 1.5 বিলিয়নও যদি এটা কমে যায়, তাহলে তো সরকারের তো প্রতি মাসে $3 বিলিয়ন করে ডেফিসিট হবে। তাহলে এটা সামাল দিবে কিভাবে? তো এই কারণে আমার কাছে যেটা যেটা মনে হচ্ছে যে সরকারের পতন একটা সময়ের ব্যাপার। আর সবচাইতে যেটা বড় আমার ডক্টর মারুফ মল্লিক কিন্তু আগের টার্মে কিন্তু ওই যে বলেছিল যে মানুষ কিন্তু ক্ষুব্ধ, বিশেষ করে পুলিশ বাহিনীর জন্য সমস্যা। কারণ সেনাবাহিনীরা তারা ক্যান্টনমেন্টে থাকে, তারা ব্যারাকে থাকে, তারা একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে থাকে, কিন্তু পুলিশ তো সিভিলের সাথে থাকে। আমি ডক্টর মারুফ মল্লিককে এবং হাসিনা আক্তার আপনার উদ্দেশ্যে বলছি এবং জনগণের উদ্দেশ্যে বলছি, আমরা যখন তিউনিসিয়াতে যখন বেন আলী 3 দিনের আন্দোলনে যখন সে পালিয়ে গেল, তখন ইজিপ্টেও কিন্তু একই ধরনের আন্দোলন হলো, কিন্তু ইজিপ্টেও শেখ হাসিনার মতো একইভাবে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং সেনাবাহিনী দিয়ে তখন অত্যাচার, ওই যে নির্যাতন করছিল, এবং সে ক্ষমতা ছাড়বে না। এবং ওই সময় আমি ইউএন মিশনে আমি চাকরিরত ছিলাম। আমার যিনি কমান্ডার ছিলেন উনি ছিলেন ইজিপ্টের একজন কর্নেল, এবং সে আমাকে বলেছিল যে উনি যদি ইজিপ্টে থাকতো তাহলে ওনার এবং ওনার পরিবারের একই পরিণতি হতো। 70 জন পুলিশ ফ্যামিলিকে পুলিশের বিভিন্ন কম্পাউন্ডে ঢুকে ব্রাশ ফায়ার হত্যা করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের পরে তখন হোসনি মোবারক বাধ্য হয়েছে ক্ষমতা ছেড়ে দিতে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে পুলিশ বাহিনীর যে সদস্যগণ, এরা তো সিভিলে থাকে, তাহলে সিভিলে থাকলে এবং জনগণ যদি তাদের খোঁজ খবর করে, তাদের যদি আক্রমণ করে, তার পরিবারকে যদি আক্রমণ করে, তাহলে এটার রক্ষা কে দিবে? এই কারণে আমার কাছে যেটা মনে হয় যে শেখ হাসিনা যদি আরেকবার হত্যাযজ্ঞ চালায় বা চালানোর চেষ্টা করে, আমার ধারণা সে সেনাবাহিনী থেকে সমর্থন পাবে না, পুলিশ থেকে সমর্থন পাবে না, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে সমর্থন পাবে না। সেনাবাহিনী যদি একইভাবে হত্যাযজ্ঞ চালায় বা চালানোর চেষ্টা করে, তাহলে আমি একবারে স্পষ্ট দেখতে পাচ্ছি ইট উইল টার্ন ইনটু অ্যাজ লাইক পাকিস্তানে কিন্তু ইমরান খানের সমর্থকদের কিন্তু একই কাজ করা হয়েছিল, এবং সেনাবাহিনীর অনেক আস্তানা পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন ব্রিগেডিয়ারকে প্রকাশ্যে গুলি করে কিন্তু হত্যা করা হয়েছিল। তা আমরা চাই না যে এই ধরনের ঘটনা ঘটুক। শেখ হাসিনা রাজনৈতিকভাবে সমাধান করবে, এবং সবচেয়ে সহজ সমাধান হলো ওনার পদত্যাগ করে আইদার উনি পালিয়ে যাক, অথবা উনি যদি বাংলাদেশে থাকতে চায় তাহলে সকল দলকে ডেকে নিয়ে সবার কাছে ক্ষমা চাক, জাতির কাছে ক্ষমা চাক, ছাত্রদের কাছে ক্ষমা চাক, যা হয়েছে হয়েছে, আমাকে মাফ করে দাও, আমার বয়স এখন 80, বাকি জীবন আমি বাংলাদেশে থাকতে চাই। আমার বাবা এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে, আমি প্রধানমন্ত্রী ছিলাম, অপোজিশন পার্টির লিডার ছিলাম, আমারও তো এই দেশের প্রতি উন্নয়নের অবদান আছে, আমাকে বাকি জীবনটা বাংলাদেশে থাকতে দাও। যদি আমার বিচার হয় তাহলে আমি ট্রায়াল ফেস করবো, কিন্তু আমাকে যেন বাংলাদেশে থাকতে দেওয়া। তাহলে উনি ক্ষমা চাক, উনি মাপ চাক। আপনার কাছে একটা প্রশ্ন, যে জাতিসংঘ কি ধরনের পদক্ষেপ নিতে পারে এই আজকে যে বক্তব্য দিয়েছে মহাসচিব, তাতে কি মনে হয় কি ধরনের পদক্ষেপ নিতে পারে জাতিসংঘ? যেটা পদক্ষেপ, মানে এটা সাধারণত ডিপ্লোমেসিতে বা আন্তর্জাতিক ভাবে যেগুলো সিদ্ধান্তগুলো নেওয়া হয়, এটা একটু স্লো প্রসেস। তবে যদি তারা র্যাপিড ভাবে নেয়, কারণ যেহেতু গত 18 বছর ধরে শেখ হাসিনার এই স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজমের বিরুদ্ধে যেহেতু রিপোর্ট হচ্ছে, বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো তারা জোর আবেদন জানিয়েছে এর আগেও ইউনাইটেড নেশনস এর কাছে, যে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যাতে নিয়োগটা যাতে বন্ধ করে দেয়। তবে আমি জানি না যে এটা বন্ধ হবে কিনা, তবে যে ধরনের এভিডেন্স এবং যে ধরনের আলামত আছে, কারণ শেখ হাসিনা চারটা পরিকল্পিত ভাবে জেনোসাইড ঘটিয়েছে। একটা হচ্ছে 2011 সালে দেলোয়ার হোসেন সাঈদীর মামলা রায়ের পরে, ওই সময় কিন্তু 135 জনকে হত্যা করা হয়েছিল, এবং 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামেও কিন্তু প্রায় কয়েকশো জনকে কিন্তু হত্যা করা হয়েছিল। 2014 এবং 15 যে বিএনপির যে রাজনৈতিক আন্দোলন ছিল জাতীয় নির্বাচনের আগে, সেখানেও কিন্তু বিএনপির শত শত নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে। আর এই সর্বশেষ হলো 2024-এ যে হত্যাকাণ্ড বা জেনোসাইড হলো। আমার ধারণা যে হয়তো এমন হতে পারে যে জাতিসংঘ থেকে পুলিশ এবং সেনাবাহিনীকে সাময়িকভাবে হয়তো জাতিসংঘের নিয়োগ বন্ধ রাখতে পারে, স্থায়ীভাবে হয়তো বন্ধ করবে না, বাট সাময়িকভাবে ফর দ্য টাইম নেই, যে বাংলাদেশের এই ডেমোক্রেসি বা বাংলাদেশের যে এই যে ক্রাইসিস, এটা ডেভেলপ না হওয়া পর্যন্ত, উন্নত না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর উপর এই নিষেধাজ্ঞা আসতে পারে বলে আমার ধারণা। তো আপনাকে যেমনটি বললাম যে যেহেতু 18 বছর
হয়ে গিয়েছে, ডিপ্লোমেসি যেহেতু স্লো গতিতে কাজ করে, এটা 18 বছর তো অনেক লম্বা সময়, এবং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। এখন এই অভিযোগগুলো জমা হতে হতে আমার যেটা ধারণা যে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস আমেরিকার যে স্যাংশন, এগুলো আমার ধারণা চলে আসতে পারে। যদিও আমেরিকার স্যাংশনের বিষয়ে আমার একটা সন্দেহ আছে, কারণ আমেরিকা এখনো পর্যন্ত ভারতের চোখে বাংলাদেশকে দেখে, এবং আমেরিকার একটা বড় ধরনের এজেন্ডা আছে, সেটা হলো যেমন আরাকান নিয়ে, মানে আমাদের ওই যে চীন এবং চীনল্যান্ড এবং আরাকান নিয়ে, তাদের এই আমাদের কক্সবাজার এবং বান্দরবান নিয়ে, এবং এবং ভারতের যে একটা রাজ্য ওই যে মিজোরাম, এগুলো নিয়ে তাদের একটা রাষ্ট্র করার একটা চিন্তা ভাবনা আছে, এবং যে কারণে আমেরিকা কিন্তু বার্মা অ্যাক্ট 2021 পাশ করেছে, এবং এটার আলোকে তারা কিন্তু সৈন্যবাহিনী থেকে শুরু করে, ফাইন্যান্স থেকে শুরু করে, ডিপ্লোমেসি থেকে শুরু করে, তারা এই আরাকানের যে বিদ্রোহী আর্মি তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আর আরেকটি যে বিষয়, সেটা হলো আমি ডক্টর মারুফ মল্লিকের যে কথাটা, ওনার কথার সাথে আমি একমত পোষণ করছি, এবং উনি যেটা ধারণা করেছে আমি নিজেও ওইটাও ধারণা করছি, যে জামাতকে এটা দিয়ে তারা জামাতকে একটা টোপ দিচ্ছে, তোমরা আন্দোলনে আসো, এবং তখন এই আন্দোলনটা পুলিশের সাথে জামাতে এবং ছাত্রলীগ, যুবলীগ, এবং আমরা যেটা প্রেস প্রিন্ট মিডিয়াতে আমরা দেখেছি যে অন্য দেশ থেকেও নাকি পুলিশের পোশাক পরে এসে হত্যাকাণ্ড বা হত্যাযজ্ঞ করা হয়েছে। এরকম করলে তো জামাত শিবিরের কাছে তো এত অস্ত্র নাই, সেক্ষেত্রে অস্ত্রধারী পুলিশ বিজিবি সেনাবাহিনীর সাথে টিকে থাকা তো মানে অনেকটা ডিফিকাল্ট। এই ক্ষেত্রে আমি আইনগত যে বিষয়টা বলি, এটাও আমি মনে করি যে সরকার এটা ভুল করবে, কারণ জামাতের রাজনীতি বা জামাত রাজনৈতিক দল হিসেবে 2013 সালে হাইকোর্ট কিন্তু বাতিল করেছে, এবং সরকার কিন্তু 2013-2014 নির্বাচনটা উতরানোর জন্য, জামাতকে চাপে রাখার জন্য, তখন কিন্তু তারা ইলেকশন কমিশন থেকে কিন্তু তারা এটা বাতিল করে নাই, গেজেট নোটিফিকেশন করে নাই। এটা করে তারা 2014 সালে ইলেকশন উতরে গিয়েছে। 2018 সালে জামাতকে আবার চাপে রাখার জন্য ইলেকশন কমিশন থেকে জামাত পলিটিক্যাল পার্টি হিসেবে এটা নিষিদ্ধ করেছে 2018 সালে। এখন 2024 এসে যেহেতু বিএনপি তথা সব দল যেহেতু নির্বাচনে যায় নাই, এই জন্য জামাতকে নিয়ে বেশি একটা খেলে নাই বা খেলাধুলো হয় নাই, যেহেতু 2024 অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে জামাতের এই বিষয়টা রাজনৈতিক দল হিসেবে তারা থাকবে কি থাকবে না, এটা কিন্তু অ্যাপিলেট ডিভিশনে মামলাটা কিন্তু চলমান, এবং অ্যাপিলেট ডিভিশন থেকে একটা ডাইরেকশন দেওয়া হয়েছে, কিন্তু অ্যাপিলেট ডিভিশনে মামলা চলমান থাকা অবস্থায় এটা সরকার জামাতকে নিষিদ্ধ যদি করে, তাহলে আমি তো মনে করবো যে সরকার সংবিধানকে তোয়াক্কা না করে বুড়া আঙুল দেখিয়ে যে মানে শেখ হাসিনা যেটা বলবে সেটাই হচ্ছে আইন, এটা করলে আমি মনে করি যে সরকার এটা ভুল করবে, মানে দুই দিকে দুই ট্রাপে পা দিবে, যে তার মানে প্রকাশ্যে জনগণ জানলো যে এটা একটা আইনি ম্যাটার, এটা একটা লিগাল ম্যাটার, এটা অ্যাপিলেট ডিভিশন থেকে এখনো নিষ্পত্তি হয় নাই। সেই ক্ষেত্রে সরকার এই অ্যাপিলেট ডিভিশনকে বাইপাস করে যদি সরকার জামাতকে নিষিদ্ধ করে, তাহলে আমি মনে করি এটা হিতের বিপরীত হবে, মানুষ এটা মেনে নিবে না, এবং জামাত, বিএনপি তথা 62টা রাজনৈতিক দলও এই ট্রাপে পা দিবে না। কারণ জামাত যদি আন্দোলনে আসে, তাহলে কিন্তু সবাই সাথেই আসবে, জামাত এককভাবে আসবে না, এবং শেখ হাসিনার এই গেম এটাও পণ্ড হবে বলে আমার ধারণা এবং আমার বিশ্বাস। এটা দুইটা ইস্যু হতে পারে, একটা হচ্ছে যে এটা মানে ওনার বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছিল, আদালত থেকে হয়তো ওয়ারেন্ট গিয়েছে, তো ওয়ারেন্ট গেলে ওয়ারেন্টের যে রেজিস্টার এটা মেনটেন করে একজন এএসআই বা সাব ইন্সপেক্টর, এটা আবার ওসি থেকে বা এসপি থেকে চাপ থাকে যে যতগুলো ওয়ারেন্ট আছে ওয়ারেন্ট তামিল করতে হবে। এই ক্ষেত্রে হয়তো ওই এএসআই, ওই যারা আবার এই ওয়ারেন্ট তামিল করে, ওরা হয়তো কনস্টেবল বা এএসআই বা ব্যারিস্টার মইনুল হোসেন, যে ওই মইনুল হোসেন, এটা হয়তো তারা জানে না, এই কারণে ওই ঠিকানা খুঁজতে যে হয়তো সেখানে যে হাজির হয়েছে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে সরকার পরিকল্পিতভাবে এই কাজটি করেছে পুলিশকে দিয়ে, যে তোমরা এই কাজটা করো, তাহলে ডক্টর মারুফ মল্লিক যেহেতু বসে বসে খাচ্ছে, শেখ হাসিনা আক্তার বসে বসে খাচ্ছে, ব্যারিস্টার দিলুর রহমান কথাবার্তা যদি বেশি বলছে, তাহলে এইটা নিয়ে একটু আলোচনা করে দর্শক শ্রোতাদেরকে একটু ব্যস্ত রাখলো, বিজি রাখলো। দুইটা ঘটনা, যে কোনো একটা ঘটনা হতে পারে। একটা হচ্ছে যে পুলিশ এই কাজটি করেছে, অথবা সরকারই হয়তো বলে দিয়েছে। সরকার বলতে আমার তো এখন আমার তো যারা পুলিশের যারা কমান্ডার, এরা তো এক একজন মস্ত বড় রাজনীতিবিদ। আমার হারুন একজন রাজনীতিবিদ, ডিএমপির কমিশনার,
হাবিব একজন রাজনীতিবিদ, আমার মনিরুল ইসলাম একজন রাজনীতিবিদ, আমার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যিনি ভদ্র মানুষ, যিনি মানে উচ্চ বাক্য করে আমি গত 30 বছর ধরে কথা বলতে শুনি নাই। এখন আপনি কি ওনার ভাষণ দেখেছেন? আপনি ওনার ভাষণ যদি দেখেন, আমার কাছে মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওনার যে ভাষণের যে গতি বা তীব্রতা আগের থেকে 100 গুণে বৃদ্ধি পেয়েছে। তো এই কারণে এখন যদি পুলিশও যদি বড় রাজনীতিবিদ, তারাও নিজেরাও সিদ্ধান্ত নিতে পারে, কারণ এখন তো গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট। কারণ হারুনের যে কার্যক্রম, এটা দিয়ে কি আপনার কাছে মনে হয় যে হারুন কোনো গভর্নমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত? হারুন কি আইজিপি দ্বারা নিয়ন্ত্রিত? মানে হারুন ইটসেলফ ইজ গভর্নমেন্ট। আপনারা যে হাবিব যে ডিএমপির কমিশনার, মানে হাবিব মানে ডিবি হারুনের নিজস্ব একটা রাজ্য, ওইখানে খাওয়াবে, ওইখানে মানে যা ইচ্ছে তা করবে আর কি। কিছু ভিডিও আমরা দেখলাম। না না, আপনার যখন কোনো স্বৈর শাসক থাকে, তখন প্রত্যেকটা স্টেক হোল্ডার তারা কিন্তু গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট। আপনার ধরেন জেনারেল আজিজ, যে উনি যে সে বক্তব্য দিলেন যে গত 47 বছরের ইতিহাসে উনি এত সুন্দর নির্বাচন দেখেন নাই, তার মানে আজিজ ইটসেলফ ইজ গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট। এই যে জেনারেল শফিউদ্দিন 10টার সময় ইলেকশনের পরে উনি যে সে ভাষণ দিলেন এবং রাজনৈতিক বক্তব্য দিলেন, এটা কি শেখ হাসিনা কি ওনাকে বলেছে তুমি রাজনৈতিক বক্তব্য দাও? তার মানে জেনারেল শফিউদ্দিন ভেবেছে যে আমার কারণেই তো শেখ হাসিনা এই ইলেকশনে উৎরায় যাবে। তার মানে জেনারেল শফিউদ্দিন ভেবেছে যে আমি তো গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট। আমার ডিএমপির কমিশনার হাবিব, সে তো ভাবছে যে পুরো ডিএমপি নিয়ন্ত্রণ করি আমি। এসে কিসের আর্মি পুলিশ বা আর্মির কর্নেল ব্রিগেডিয়ার, তারা কি? আমি যা বলবো এটাই আইন। তার মানে আমাদের পুলিশ কর্মকর্তারা এমন আছে, পুলিশ কর্মকর্তা, আমার আদালতে যে প্রধান বিচারপতি, উনি তো গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট। উনি প্রধান বিচারপতি হয়ে উনি কি রাজনৈতিক বক্তব্য দিতে পারেন? উনি যে এই যে গত কোটা আন্দোলনের যে শুনানি, 3 ক্ষেত্রে উনি 3টা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। একটা বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন রাস্তার আন্দোলন দিয়ে আদালতের বিচার পরিবর্তন হয় না। তারপরে উনি আরেকদিন শুনানিতে কি বললেন? উনি বললেন যে আদালতের বিরুদ্ধে কিসের আন্দোলন, মানে আদালতের রায়ের বিরুদ্ধে কিসের আন্দোলন। আরেকদিন হলো যেদিন উনি রায় দিলেন, ওই দিন উনি বললেন যে নির্দেশ দিলেন, যেটা সকল পত্র পত্রিকা আসছে, ছাত্রছাত্রীদেরকে স্কুলে বা ক্লাসে যাওয়ার জন্য উনি নির্দেশ প্রদান করলেন। উনি নির্দেশ প্রদান করার কে? হু দ্য হেল ইজ? উনি তো আদালত তো জাজমেন্ট দিবে, আদালত তো নিউট্রাল। আদালত জাজমেন্ট দিবে, এটা একটা পলিটিক্যাল সিদ্ধান্ত, এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত। সরকার ছাত্রছাত্রীদেরকে একটা পরিস্থিতি তৈরি করে দিবে, সরকার ছাত্রছাত্রীদের যে দাবি সেটা তারা মেনে ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাবে সরকার যে তোমরা স্কুল কলেজে যাও। উনি রাজনৈতিক বক্তব্য দেন, তার মানে উনি নিজেও মনে করতেছে যে আমিও গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট। এইটা হচ্ছে প্রবলেম। তো আপনি যেটা ব্যারিস্টার মইনুল হোসেনের ক্ষেত্রে বললেন, যেটা ঘটনা ঘটতে পারে দুইটা। একটা হচ্ছে যে আমার পুলিশের কনস্টেবল এসআই হয়তো পুলিশলি গিয়েছে, এই ব্যারিস্টার মইনুল হোসেন আর ওই যিনি বিখ্যাত ব্যারিস্টার মইনুল হোসেন একই ব্যক্তি নয়। আর আরেকটা হলো যে আমাদের আওয়ামী রাজনীতিবিদ, যেমন ডিএমপি কমিশনার হাবিব, উনি তো বড় মস্ত রাজনীতিবিদ। ডিবি হারুন তো বড় মস্ত রাজনীতিবিদ। আমার যে বিপ্লব হেতু মস্ত বড় রাজনীতিবিদ। তারাও হয়তো নিজেরা সিদ্ধান্ত নিতে পারে। জি, ধন্যবাদ।